মেলবোর্নে আজ প্রথমবারের মতো অনুশীলন করছে বাংলাদেশ দল। এ সময় আঙুলে আঘাত পান মুশফিকুর রহিম, তবে এ আঘাত গুরুতর না হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছেন তিনি। আর সে ম্যাচে ভালো খেলার আশা করছে টাইগাররা। বোলিং কোচ হিথ স্ট্রিক। আলামিন ইস্যুতে বিব্রত টাইগার স্কোয়াড। মেলবোর্নে পা রেখে গত 2 দিন এই ইস্যুতে খোলসবন্দি ছিল টিম বাংলাদেশ। আলামিনের জায়গায় দলের সাথে যোগ দিচ্ছেন শফিউল ইসলাম, তবে আলামিনের অভাবটা ঠিকই অনুভব করছে টিম ম্যানেজমেন্ট। আলামিনের দেশে ফিরে যাওয়াটা হতাশাজনক। বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য খুব ভালো ছিল। অবশ্য শফিউল আসছে, অনেক অভিজ্ঞতা আছে। 2007 বিশ্বকাপে সুপার 8-এ উঠেছিল বাংলাদেশ। নিজেদের পঞ্চম বিশ্বকাপে আরেকবার সেই লক্ষ্যে পৌঁছতে এখনো বাকি অনেকটা পথ। সামনের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলে কাজটা সহজ হবে বাংলাদেশের। টাইগারদের বোলিং কোচ বলছেন, শ্রীলঙ্কাকে হারানোর সামর্থ্য আছে মাশরাফিদের। শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের প্রস্তুতিটা ভালো হচ্ছে। ছেলেরাও আত্মবিশ্বাসী। তারা জানে বাংলাদেশের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে, আর সেটাকে তারা শ্রদ্ধা করে। শ্রীলঙ্কার বিশ্বসেরা ব্যাটসম্যান আছে, তবে তাদেরকে রুখে দেওয়ার সামর্থ্য আছে আমাদের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানের, যা বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে টাইগার স্কোয়াডকে। পুল এতে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে যেতে এই ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই বাংলাদেশের, তবে কাজটা কঠিন বাংলাদেশের জন্য। কারণ 2014-তে শ্রীলঙ্কার বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেও হেরেছে বাংলাদেশ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। এ বিষয়ে কথা বলতে অস্ট্রেলিয়ায় মেলবোর্ন থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মজুমদার। বিস্তারিত জানবো তার কাছে। সাইফুল, মুশফিক কিভাবে চোট পেয়েছিলেন আজ? পরে কি ব্যবস্থা নেওয়া হয় তার এই চোট সারানোর জন্য? যখন বাংলাদেশ দল যখন আছে প্রথমবার মেলবোর্নে অনুশীলন নেট প্র্যাকটিস করছিলেন, তখন বল করছিলেন বাংলাদেশ দলের তাসকিন আহমেদ। তো তার একটি ছোড়া বলে মুশফিকের ডান হাতে বৃদ্ধাঙ্গুলে বলটি এসে লাগে এবং সঙ্গে সঙ্গে তিনি আসলে এটা ব্যথা পান। এবং যখন ব্যথা পান তখন আসলে দলের টিম ম্যানেজমেন্টকে তিনি মুশফিক বিষয়টি তিনি জানান এবং টিম ম্যানেজমেন্ট সঙ্গে সঙ্গে তাকে অলিম্পিক পার্ক হসপিটাল সেখানে নিয়ে আসেন। এবং একটি সুখবর হচ্ছে যে এখানে তার এক্সরে করানো হয়, কিন্তু এখনো দল কিন্তু তার এক্সরে রিপোর্টটি পায়নি। তবে ফিল্ম যে হাতে পেয়েছে সেটি দেখে বাংলাদেশ দল খুবই সন্তুষ্ট যে তার আঘাত কিন্তু গুরুতর নয় এবং তার বৃদ্ধাঙ্গুলে কোনো চোট হয়নি, ফ্র্যাকচার হয়নি। অর্থাৎ একটু সংশয় ছিল মুশফিকুর রহিমকে নিয়ে, তবে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন যেটি জানিয়েছেন যে আঘাত গুরুতর নয়, এখন সাময়িক ব্যথা করছে হয়তো। সাইফুল, দলের বাকিদের ফিটনেস কেমন? আর সবাইকে আজকে অনুশীলনে এসেছিলেন? প্র্যাকটিসে কি সবাই ছিলেন প্লেয়াররা? ফিটনেসের কথা যদি বলেন যে বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড় কিন্তু ফিটনেস ভালো আছে, অর্থাৎ সবাই ভালোভাবে আছে। শুধু মুশফিকুর রহিম আজকে ব্যথা পেয়েছেন। তবে আপনি যেটি বলছেন যে কি অবস্থায় আছে, আমি যদি বলি সবাই কিন্তু খুব উৎফুল্ল ভাবে আছে। বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচ আফগানিস্তানকে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে। ব্রিসবেনে বাংলাদেশ খেলতে চেয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচ পরিত্যক্ত হয়। তবে কিন্তু আসলে একই। ধন্যবাদ সাইফুল আমাদের সঙ্গে থাকার জন্য। জানাচ্ছিলেন সাইফুল মজুমদার। সংবাদের এই অংশটুকু দেখলেন ম্যাক্সিমা স্মার্টফোনের সৌজন্যে। বইমেলা শেষ হতে বাকি মাত্র 4 দিন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রতি বছরের মতো এবারের বইমেলা জমেনি বলে দাবি বিক্রেতাদের। বরাবরই দেখা যায় মেলার এই শেষ দিনগুলোতে বেচাকেনা বাড়ে, তবে এবার চিত্রটা একটু ভিন্ন। তারপরেও এখন যারা মেলায় আসছেন বেড়ানোর চেয়ে বই কেনার দিকেই ঝোঁক তাদের বেশি। বিক্রিতে মন্দা হলেও প্রকাশনায় ইতিমধ্যেই ভেঙেছে গত বছরের রেকর্ড। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমেদ। বিস্তারিত জানবো তার কাছে। ফরিদ আহমেদ, আমাদের যে বই প্রকাশনীর যে একটা বড় ব্যবসা এবং বড় একটা উৎসব আয়োজন সবকিছুই কিন্তু আমাদের থাকে, আমরা দেখি বইমেলাকে ঘিরে। তো এবার বইমেলায় আপনাদের প্রত্যাশা কি পুরোটা পূরণ হয়েছে বা কতটা পূরণ হয়েছে? প্রত্যাশা আসলে প্রকাশকদের অনেক বড় থাকে বইমেলাকে ঘিরে, সুতরাং অনেক বড় প্রত্যাশা পূরণের জন্য বইমেলা যতটা সফল হওয়ার দরকার ততটা সফল হওয়ার মতো এখনো পরিস্থিতি নেই। তারপরও আমি বলবো যে আমাদের প্রত্যাশা একদম অপূর্ণ আছে তা নয়, কারণ মেলার শেষের দিকে এসে বইমেলায় ক্রেতাদের সমাগম খুব বেড়ে গেছে
এবং বিক্রি কিন্তু ভালোই হচ্ছে। সুতরাং এটাকেও আমরা একটা পজিটিভ দিক হিসেবে ধরে নিচ্ছি। আর এভাবে আমি বলবো বইমেলাটাকে শতভাগ সফল না হলেও বইমেলাটি যে একেবারে ব্যর্থ হয়ে গেছে তেমনটি বলা যাবে না। প্রতি বছরই আমরা দেখি যে মেলাটাকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি, প্রথম দিকে মানুষ আসেন দেখার জন্য কি কি বই বেরিয়েছে, বা প্রথম দিকে সবগুলো বই এসে পৌঁছায় না, মেলার দ্বিতীয় তৃতীয় এমনকি চতুর্থ সপ্তাহে অনেক নতুন নতুন বই আসে। সেই ক্ষেত্রে প্রতি বছরই দেখা যায় যে শেষ ভাগে এসেই মানুষ বই কেনেন, মানে প্রথম দিকে এসে তারা হয়তো তালিকা প্রস্তুত করেন বা পছন্দের বইটি বাছাই করেন, শেষের দিকে এসে কেনেন। এবার মেলার বাকি 4 দিন, আপনারা কি মনে করেন এই 4 দিনে আপনাদের যতটুকু এই রাজনৈতিক কারণে যতটুকু মন্দা ছিল সেটা কাটিয়ে ওঠা সম্ভব এই 4 দিনে? শোনেন, আমরা আসলে দেখতে পাচ্ছি যে 20শে ফেব্রুয়ারি থেকে বইমেলায় যে পরিমাণ লোক আসা শুরু হয়েছে, ক্রেতা এবং দর্শকরা আসছেন, 20 তারিখ এবং 21 তারিখ তো এসেইছেন, কিন্তু 22 তারিখ থেকেও কিন্তু এই স্রোতটা থামেনি। কর্মদিবসগুলোতে যেরকম একটু কম উপস্থিতি হয় সেরকম একটু কম হয়েছে, কিন্তু ক্রেতার সংখ্যা অনেক বেশি। সুতরাং সেদিক দিয়ে যদি হিসেব করা যায় তাহলে কিন্তু আশা করা যেতেই পারে যে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলায় যতটুকু সফল হবে সেটা কিন্তু প্রথম বা দ্বিতীয় সপ্তাহে যতটুকু মন্দা ছিল সেটাকে অতিক্রম করে যাবে। এবার বইমেলার আগে থেকেই রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তপ্ত। আমরা দেখেছি যে জানুয়ারির 5 তারিখের পর থেকে টানা অবরোধ চলেছে, তার মধ্যে চলেছে হরতাল। বইমেলাটাই পড়ে গিয়েছিল অনেকটা একটা শঙ্কার মধ্যে। তারপরেও আমরা দেখেছি মেলায় রেকর্ড সংখ্যক নতুন বই প্রকাশিত হয়েছে। তো এই যে শঙ্কা ছিল এবং রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে ছিল না, তারপরেও এত সংখ্যক বই আসার পেছনে রহস্যটা কি, কারণটা কি?